শুভ সকাল এবং স্বাগত সবাইকে চোখের ভেতর বাইরের সমস্যা এবং সম্ভাব্য প্রতিকার নিয়ে আরটিভির নিয়মিত স্বাস্থ্য আয়োজন ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। দর্শক, আমাদের আয়োজনের প্রতি পর্বে আমরা চোখের কিছু নির্দিষ্ট সমস্যা নিয়ে কথা বলে থাকি এবং জানবার চেষ্টা করে থাকি কি করে সেই সমস্যাটি এড়ানো যায় বা পরিত্রাণ পাওয়া যায়। আজ আমরা আলোচনা করব গ্লুকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায়। অনেক ধন্যবাদ। কেমন আছেন? এই তো ভালো আছি। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। একেবারে অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে যে বিষয়টি জানা রয়েছে সেটি হচ্ছে গ্লুকোমা বলতে আসলে কি বোঝায়? অনেক ধন্যবাদ ডক্টর স্বাক্ষর। আসলে গ্লুকোমা রোগটি এমন একটি চোখের অসুখ যেটি নিয়ে আসলে কথা না বললেই নয়, এবং এই বিষয়টি নিয়ে আমরা চোখের যারা ডক্টর আছি তারা সবাই আসলে অনেক বেশি এটা নিয়ে কথা বলতে চাই। কারণ আপনি জেনে খুবই অবাক হবেন যে চোখের অনিরাময় যোগ্য অসুখের সবচেয়ে অন্যতম কারণ হচ্ছে চোখের এই গ্লুকোমা অসুখটি। আমি একটু বলে নিই আসলে গ্লুকোমা রোগটি আসলে কি। গ্লুকোমা আসলে চোখের ভেতরে আমাদের একটি অভ্যন্তরীণ চাপ থাকে, যেটি আসলে আমাদের চোখের ভিতরে অ্যাকোয়াস হিউমার নামক একটি জলীয় পদার্থ সারাক্ষণ তৈরি হচ্ছে এবং নির্গমন পথ দিয়ে এটি বেরিয়েই চলছে। যদি এই রাস্তায় কোনোভাবে যদি এই অ্যাকোয়াস হিউমারটি যদি বের না হতে পারে, তাহলে যেই ধরনের সমস্যাগুলো দেখা দেয়, স্পেশালি অপটিক নার্ভকে যখন এটি আক্রান্ত করছে, তো সেখান থেকেই কিন্তু গ্লুকোমা রোগটি দেখা দিচ্ছে। নিশ্চয়ই, আমরা যদি একটু ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি অবশ্যই। লক্ষ্য করুন, এখানে চোখের চাপ আমাদের অপটিক স্নায়ুকে কিন্তু আক্রান্ত করছে, এবং চোখে আরও অনেকগুলো স্ট্রাকচার আছে। আপনি যেমন দেখছেন যে লেন্স আছে, চোখের চারিপাশে রেটিনা আছে, আরও অনেক কিছু আছে, কিন্তু সবচেয়ে বেশি এই চোখের চাপের কারণে আক্রান্ত হচ্ছে কিন্তু অপটিক স্নায়ুটি। এবং এই অপটিক স্নায়ু যতটুকু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর দৃষ্টিশক্তি কিন্তু কখনোই, যতটুকু ড্যামেজ হয়ে যাচ্ছে সেই দৃষ্টিশক্তি কখনোই কিন্তু আর ফিরে আসা সম্ভব না। পরবর্তী আরেকটি ছবির মাধ্যমে দেখে নিতে পারি। জি, পরের ছবিতে আমরা যাব। যে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের পেছনে যে অপটিক নার্ভ আছে, এখানে আসলে অনেকটা 12 লক্ষ তারের দ্বারা এই অপটিক নার্ভটি আসলে সমষ্টিগতভাবে এটি আমাদের ব্রেনের সাথে আসলে কানেক্টেড, এবং এই অপটিক নার্ভের কারণেই কিন্তু এবং তারই সাথে রেটিনার কারণে কিন্তু আমরা চোখে দেখার যে অনুভূতিটি পাই এই অপটিক নার্ভের সাহায্যে। তো এই অপটিক নার্ভটি যখন আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তখনই কিন্তু গ্লুকোমা রোগটি দেখা দিচ্ছে। নিশ্চয়ই, আমরা আরেকটি ছবির মাধ্যমে একটু দেখে নিতে চাই। জি, লক্ষ্য করুন, এই ছবিতে প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে একেবারে ছোট রয়েছে, যেটি স্বাভাবিক, বা দেখতে পাচ্ছেন যেটি বেশ অনেকটা গোলাপি বা লাল আভা রয়েছে, এবং পরের ছবিটিতে দেখতে পাচ্ছেন, পাশের ছবিটিতে একটু অনেক বেশি বড় হয়ে গিয়েছে, মাঝখানের গর্তটা বেশ বড় এবং সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ নার্ভ অনেক বেশি এটিতে ড্যামেজ আছে। তো এটাকেই আসলে অপটিক নার্ভ ড্যামেজ ইন গ্লুকোমা বলে থাকে। নিশ্চয়ই, দর্শকদের জন্য আরেকটি ছবি রয়েছে বোঝার সুবিধার্থে। আপনি জানেন যে আসলে গ্লুকোমা আমাদের চোখের যে অসুখটি, এটি কিন্তু প্রথম দিকে কিন্তু চোখের একেবারে মাঝখানের দিকের দৃষ্টিশক্তিকে আক্রান্ত করে না। আপনি প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে স্বাভাবিক একটি ছবি, চারিপাশ থেকে সবকিছু স্বাভাবিক আছে, কিন্তু গ্লুকোমায় আক্রান্ত একজন ব্যক্তি কিন্তু চারিপাশটি তার এরকম কালো বা ঘোলা হয়ে আসে, শুধুমাত্র সামনের অংশ দিয়ে সে কিন্তু দেখতে থাকে, অর্থাৎ টানেল ভিশন যেটিকে আমরা বলি, অর্থাৎ সুড়ঙ্গের ভেতর দিয়ে যদি দৃষ্টিশক্তি কেউ যদি দেখতে থাকে, তাহলে সেই দৃষ্টিটি যেমন হবে সেটি কিন্তু আসলে একেবারে গ্লুকোমায় আক্রান্ত একজন রোগীর অগ্রসরমান পর্যায়ে কিন্তু তাই হয়। এবং জেনে আপনি খুবই অবাক হবেন যে যখন গ্লুকোমা রোগটি একেবারে অ্যাবসলিউট গ্লুকোমা বা একেবারে শেষের দিকে চলে আসে, তখন এই মাঝখানের এই দৃষ্টিশক্তিটুকু কিন্তু আর থাকে না। নিশ্চয়ই, আমরা খুব চমৎকারভাবে ছবির মাধ্যমে বুঝলাম। সেক্ষেত্রে আসলে গ্লুকোমা রোগটি কাদের ক্ষেত্রে হতে পারে বা কারা আসলে এর ঝুঁকির মধ্যে রয়েছেন? জি, এটিও আসলে খুবই সুন্দর একটি প্রশ্ন। আসলে গ্লুকোমা রোগটি বয়স 35-এর পরে বেশি প্রাদুর্ভাবের দেখা দেয়। তাই আমরা বলে থাকি যে আপনার বয়স যখন 40 হবে বা বয়স 35-এর পরে আপনি অবশ্যই একজন চক্ষুরোগ বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন। তাছাড়া অনেক বেশি যারা মাইনাস পাওয়ারের চশমা পরে থাকে বা অনেক বেশি প্লাস পাওয়ারের চশমা পরে থাকে, তাদেরও কিন্তু গ্লুকোমা রোগটি হতে পারে। তাছাড়া যাদের দীর্ঘদিন যাবত ডায়াবেটিস আছে, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ আছে, তাদেরও হতে পারে। এমনকি চোখে অনেক দিন ছানি পুষে রাখলেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে। তাছাড়া অনেক দিন যারা আসলে স্টেরয়েড জাতীয় ওষুধ মুখে অথবা চোখে যারা সেবন করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু গ্লুকোমা রোগ হতে পারে। তাছাড়া আঘাত থেকেও গ্লুকোমা রোগ হতে পারে।
আপনি বয়সের একটি পরিসীমার কথা বলছিলেন, বয়স 35-এর পর গ্লুকোমা রোগের কথা বলছিলেন। সেক্ষেত্রে আসলে গ্লুকোমা রোগটি এটি কি ছোটদের হতে পারে কিনা? জি অবশ্যই। আসলে বয়স 35-এর পরে যে গ্লোকোমাটি হয় সেটি আসলে আমরা প্রাইমারি গ্লোকোমা যেটিকে বলে সেটি বলছিলাম। কিন্তু আপনি জেনে খুবই অবাক হবেন যে একজন শিশুও কিন্তু গ্লোকোমা রোগ নিয়ে জন্মগ্রহণ করতে পারে। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। লক্ষ্য করুন, এটিতে দেখতে পাচ্ছেন যে শিশুটির চোখ কিন্তু বেশ বড় এবং চোখের যে মণি বলি আমরা যেটিকে বা নেত্র স্বচ্ছ বলি এটি অনেকটা বড় হয়ে গিয়েছে এবং চোখের সাদা অংশটি অলমোস্ট দেখাই যাচ্ছে না। এই ধরনের শিশুদেরকে অনেকে আদর করে বলে ডাগর ডাগর চোখ, কিন্তু এই ডাগর ডাগর চোখের পেছনে কিন্তু অনেক কান্না লুকিয়ে থাকে। কেননা এই ধরনের শিশুরা তাদের চোখ থেকে অঝরে পানি পড়তে থাকে, তাদের চোখে আলোর দিকে তাকালে তাদের ভীষণ কষ্ট হয়, যন্ত্রণা হয়, চোখ বন্ধ করে ফেলে এবং এই যে চোখগুলো বড় হয়ে যায় এটিকে আমরা মেডিকেল টার্মে বলি বুফথালমস বা অনেকটা ষাঁড়ের চোখের মতো। এবং এই ধরনের শিশুদের চিকিৎসা কিন্তু আসলে যদি সময় মতো না করা যায়, আপনি যেটি একটু আগে বলছিলাম যে গ্লোকোমা রোগটি কিন্তু যতটুকু দৃষ্টিশক্তি কেড়ে নিয়ে যায় সেই দৃষ্টিশক্তি আর ফিরিয়ে আনা যায় না। তাই সময় মতো চিকিৎসাটি খুবই জরুরি এবং এই ধরনের শিশুদের চিকিৎসা কিন্তু আমরা সাধারণত শৈল্য চিকিৎসা বা সার্জিক্যাল ট্রিটমেন্ট দিয়ে করে থাকি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। গ্লুকোমা রোগের ধরন কি একটি কিনা নাকি বিভিন্ন ধরনের গ্লুকোমা রয়েছে? গ্লোকোমাকে যদি আমি প্রাইমারিলি দুটি ভাগে ভাগ করি, সেটি হচ্ছে ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা আর একটি হচ্ছে ন্যারো অ্যাঙ্গেল গ্লোকোমা। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। দেখতে পাচ্ছেন যে আমাদের চোখের সামনের যে প্রকোষ্ঠ অর্থাৎ আইরিস এবং কর্নিয়ার সামনে যে অংশটি থাকে সেটি কিন্তু এখানে ওপেন আছে বা খোলা আছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের যে অ্যাঙ্গেল যেটি থাকে সামনের প্রকোষ্ঠের যে অ্যাঙ্গেলটি থাকে সেটির ভেতরে কিছু ছোট ছোট ছাকনির মতন থাকে, যেটিকে আমরা মেডিকেল টার্মে বলে থাকি ট্র্যাবিকুলার মেশওয়ার্ক। এই ট্র্যাবিকুলার মেশওয়ার্কগুলো যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় বা একটু একটু করে সরু হতে থাকে তখন কিন্তু অ্যাঙ্গেল ওপেন থাকলেও গ্লোকোমা রোগ ডেভেলপ করছে, এটিকে আমরা বলি ওপেন অ্যাঙ্গেল গ্লোকোমা। পরের ছবিতে আমরা যাব। এখানে দেখতে পাচ্ছেন যে চোখের যে সামনের প্রকোষ্ঠটি সেটি কিন্তু একেবারেই ন্যারো হয়ে গিয়েছে এবং দেখতে পাচ্ছেন চোখটি ভীষণ পরিমাণ লাল হয়ে গিয়েছে। এখানে কিন্তু চোখের সামনের যে অ্যাঙ্গেলটি থাকে এটি একেবারেই সরু হয়ে গিয়েছে এবং সরু হয়ে যাওয়ার কারণে আমি একটু আগে যেটি বলছিলাম যে অ্যাকুয়াস হিউমার নামক জলীয় পদার্থটি কিন্তু চোখের ভেতর থেকে আর বেরিয়ে আসতে পারছে না, তাই কারণে চোখের প্রেশারটি বাড়ছে, সেখান থেকে অপটিক নার্ভ ড্যামেজ হচ্ছে এবং এই ধরনের রোগীরা অনেক বেশি চোখে ব্যথা নিয়ে প্রচণ্ড পরিমাণ লাল অবস্থায় চোখে পানি এবং বমি করতে করতে এই ধরনের রোগীরা আমাদের চেম্বারে আসেন এবং তখন কিন্তু ইটস অ্যান মেডিকেল এমার্জেন্সি বলে থাকি আমরা। নিশ্চয়ই, আমরা আরেকটি ছবির মাধ্যমে জি অবশ্যই। ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে আমি যেটি প্রথমে বলছিলাম যে দীর্ঘদিন যাবত কিন্তু ডায়াবেটিস হলে সেখান থেকেও কিন্তু গ্লোকোমা রোগ হতে পারে। আপনি জানেন যে ডায়াবেটিস আমাদের শরীরের অনেক অংশকে আক্রান্ত করে, তাদের মধ্যে চোখ একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ এবং সেটির যখন জটিলতা সৃষ্টি হতে থাকে সেখান থেকেও কিন্তু গ্লোকোমা রোগ হতে পারে, যেটিকে আমরা বলি নিউভ্যাসকুলার গ্লোকোমা। এখানে দেখতে পাচ্ছেন যে চোখের সামনের প্রকোষ্ঠে আমাদের যে আইরিস বলে যে স্ট্রাকচারটি থাকে বা তারারন্ধ্র বলি আমরা, পিউপিলের পাশের যে স্ট্রাকচারটা, সেখানে অনেকগুলো ব্লাড ভেসেল বা লাল লাল রঙের রক্তনালী কিন্তু তৈরি হয়েছে এবং সেখান থেকে ক্রমাগত আকারে কিন্তু ব্লিডিং হচ্ছে এবং এই নিউভ্যাসকুলার গ্লোকোমাও কিন্তু খুবই ভয়ঙ্কর একটি অসুখ। নিশ্চয়ই, আমরা অনেকের ক্ষেত্রেই দেখি যে দীর্ঘদিন ধরে ছানির সমস্যা রয়েছে। এই ছানি সমস্যা থাকলে আসলে পরবর্তী জীবনে গ্লুকোমা হতে পারে কিনা, কিংবা এই ছানির সাথে গ্লুকোমার এদের মধ্যে আসলে কি সামঞ্জস্য বা সম্পর্ক কি রয়েছে? আমি একটু আগে বলছিলাম যে ছানি থেকেও গ্লোকোমা হতে পারে এবং আপনি জানেন যে ছানি কিন্তু আমাদের চোখের নিরাময়যোগ্য অন্ধত্বের একটি প্রধানতম কারণ এবং গ্লোকোমা অনিরাময়যোগ্য অন্ধত্বের একটি প্রধানতম কারণ। তবে দীর্ঘদিন যদি আপনি ছানিকেও চোখে পুষে রাখে, সেই ছানিটি একটু একটু করে ফুলতে থাকে, এটির অ্যান্টেরিয়র পোস্টেরিয়র ডায়ামিটার বা সাইজটি একটু একটু করে বাড়তে থাকে, কিন্তু চোখের যে আয়তন সেটি তো একেবারে আগের মতনই রয়েছে, কিন্তু লেন্সটি যখন মোটা হচ্ছে এবং সেটি কিন্তু সামনের দিকে একটু 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 করে চাপ প্রয়োগ করছে এবং সেই চাপের কারণে কিন্তু হঠাৎ করে একদিন প্রচণ্ড রোগীর ব্যথা হয়ে চোখ লাল হয়ে বমি করতে করতেও এই অবস্থাতেও বমি করতে করতে কিন্তু রোগীরা আমাদের কাছে আসেন এবং তখন আমরা দেখতে পাই যে চোখের ছানিটি ভীষণ পরিমাণে পেকে গিয়েছে, সেখানে হয়তো চোখের প্রেশারটি প্রচণ্ড পরিমাণ বেশি এবং রোগীর প্রচণ্ড পরিমাণ ব্যথা হচ্ছে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদেরকে ইনজেকশন ম্যানিটল দিয়ে চোখের প্রেশারটিকে কমিয়ে তারপরে কিন্তু চোখের লেন্সটি অপারেশন করতে হয়। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিই। লক্ষ্য করুন, এখানে কিন্তু চোখের ছানিটি একেবারেই সাদা হয়ে গিয়েছে, অর্থাৎ একেবারে ম্যাচিওর্ড
ছানি যেটিকে আমরা বলি বা ক্যাটারাক্ট বলি, সেটি কিন্তু একেবারে চোখের সামনে আমাদের যে পিউপিল থাকে সেটিকে ব্লক করে দিয়ে এখান থেকে কিন্তু চোখের চাপ প্রচন্ড পরিমাণ বাড়িয়ে কিন্তু লেন্স ইনডিউস গ্লোকোমা তৈরি করেছে। নিশ্চয়ই। ঢাকা আই কেয়ার হসপিটালে আমরা জানি যে উন্নত প্রযুক্তির মাধ্যমে, উন্নত মানের সেবাদানের মাধ্যমে ছানি অপারেশন করা হয়ে থাকে, যেটিকে আমরা বিশ্বমানের সেবা বলে থাকি। সেক্ষেত্রে আসলে এই ছানি অপারেশন সম্পর্কে একটু আপনার কাছে বিস্তারিতভাবে জানতে চাই। আপনি জেনে খুবই খুশি হবেন যে ঢাকা আই কেয়ার হসপিটালে ছানি অপারেশনের সকল ধরনের প্রযুক্তি রয়েছে এবং একেবারে বিশ্বমানের সেবা ঢাকা আই কেয়ার হসপিটাল প্রদান করে থাকে। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন যে সেঞ্চুরিয়ান ভিশন সিস্টেম এবং হোয়াইট স্ট্রাইল সিগনেচার ফ্যাকোএমালসিফিকেশন সিস্টেমের সাহায্যে আমরা কিন্তু চোখের ভেতরে ছোট্ট একটি 2 মিলিমিটার ইনসিশনের মাধ্যমে চোখের ভেতরের যে ছানিটি এটিকে একেবারে গলিয়ে ভেতর থেকে বের করে নিয়ে এসে চোখের ভিতরে একটি পরিষ্কার স্বচ্ছ কৃত্রিম লেন্স আমরা সংযোজন করে দিই। পরের ছবিতে আমরা যাব যে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ফোরাম আই কেয়ার ডেটা ম্যানেজমেন্ট। এখানে একটি যন্ত্রের সাথে আরেকটি যন্ত্রের মেল বন্ধনের সাথে কিন্তু আমরা অপারেশনটি করে থাকি। সেটি হচ্ছে আইওএল মাস্টার 700T কে, যেটির সাহায্যে আমরা চোখের যে সঠিক পাওয়ারের লেন্সের পাওয়ার যেটি সেটি নির্ণয় করে থাকি। তাছাড়া ক্যালিস্টো আইয়ের সাহায্যে আমরা চোখে যদি কোনো কারোর যদি ডিজিটাল কোনো পদ্ধতি আমাদের প্রয়োজন হয়ে থাকে সেটি আমরা করি। এছাড়া লুমেরা 700 মাইক্রোস্কোপ, এই তিনটির মেল বন্ধনের মাধ্যমে কিন্তু খুব নির্ভুলভাবে আমরা ছানি অপারেশন করে থাকি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে। গ্লুকোমা রোগের বিস্তারিত নিয়ে আপনার কাছ থেকে আমরা আরও শুনবো, তবে ছোট একটি বিরতি থেকে ফিরে এসে। অবশ্যই। দর্শক, ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে আজকে আমরা শুনছি গ্লুকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে। সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। আলোচনার পরবর্তী অংশে ফিরব সংক্ষিপ্ত সময়ের বিরতি শেষে। সঙ্গেই থাকবেন। আবারও ফিরে এলাম ঢাকা আই কেয়ার হসপিটাল প্রেজেন্স সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি অনুষ্ঠানে। বিরতির আগে আমরা কথা বলছিলাম গ্লুকোমা রোগের চিকিৎসা এবং করণীয় নিয়ে। আমাদের আজকের আলোচনায় সঙ্গে আছেন ঢাকা আই কেয়ার হসপিটালের কনসালটেন্ট এবং ল্যাসিক বিশেষজ্ঞ ডাক্তার ফাইজা প্রিয়দর্শিনী রশিদ। ফিরছি আলোচনায়। আমরা বিরতিতে যাবার আগে আপনার কাছ থেকে শুনছিলাম গ্লুকোমা রোগ কি কি কারণে হয়ে থাকে এবং কারা কারা ঝুঁকির মধ্যে রয়েছে। এই গ্লুকোমা রোগটি কিভাবে আসলে শনাক্ত করা সম্ভব? আমি একটু আগে বলছিলাম যে বয়স 35 বা 40-এর পরে কিন্তু গ্লুকোমা রোগটি বেশি আসলে দেখা দেয়। তো এই ধরনের রোগীরা যারা আছেন তারা যখন আমাদের কাছে আসেন বা যাদের আসলে ফ্যামিলি হিস্ট্রিতে গ্লোকোমা আছে, আমার এই কথাটি আসলে ইনক্লুড করা খুবই জরুরি, কারণ যাদের পরিবারে গ্লোকোমা আছে, গ্লোকোমা কিন্তু একটি বংশগত অসুখ। অর্থাৎ আপনার পরিবারে যদি গ্লোকোমা থাকে, আপনার যারা ভাই বোন আছে বা আপনার যারা সন্তান সন্ততি আছে বা ইভেন যার একজন রোগীর গ্লোকোমা আছে তার বাবা মারও কিন্তু গ্লোকোমা আছে কি না এই রোগটা পরীক্ষা করে নেওয়াটা খুব খুব বেশি জরুরি। যখন রোগীরা আমাদের কাছে আসেন প্রথমে কিন্তু আমরা তার কিছু পরীক্ষা নিরীক্ষা করি যে তার চোখে গ্লোকোমা আছে কিনা। আমি একটু ছবি দিয়ে বুঝিয়ে দিতে চাই। অবশ্যই। যে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে চোখের প্রেসার বা ইন্ট্রাঅকুলার প্রেসার যেটা আমি বলছিলাম সেটা মাপার জন্য কিছু পদ্ধতি আছে। প্রথমটি যেমন শিয়র্টস টোনোমেট্রি বা অ্যাপ্লানেশন টোনোমেট্রি, পার্কিন্স টোনোমিটার বা টোনো পেন, এছাড়া নন কন্ট্যাক্ট টোনোমেট্রির সাহায্যেও কিন্তু চোখের প্রেসারটি মাপা যায়। পরের ছবিতে আমি একটু যাই। আপনি দেখতে পাচ্ছেন যে প্যাকিমেট্রির সাহায্যে চোখের ভেতরে যে আমাদের যে কর্নিয়াটি আছে চোখের একেবারে সামনের প্রকোষ্ঠে সেটির থিকনেস কতটুকু আছে সেটিও কিন্তু আমরা পরিমাপ করে নিতে পারি, কারণ যাদের কর্নিয়ার পুরুত্ব একটু কম থাকে তাদেরও কিন্তু এক প্রকার গ্লোকোমা হতে পারে, যেটিকে আমরা বলি নরমাল টেনশন গ্লোকোমা। অর্থাৎ চোখের প্রেসার স্বাভাবিক আছে কিন্তু সেখান থেকেও কিন্তু গ্লোকোমা রোগ হতে পারে। তাই এই প্রযুক্তিটি ব্যবহার করা খুবই জরুরি। পরের ছবিতে যাব। দেখতে পাচ্ছেন যে করভিস এসটি, এর সাহায্যে কিন্তু আমরা বায়োমেকানিক্যালি কারেক্টেড ইন্ট্রাঅকুলার প্রেসারটি নির্ধারণ করতে পারি। অর্থাৎ আমি একটু আগে যেটি বলছিলাম যে যাদের কর্নিয়া বেশি পাতলা থাকে তাদের কিন্তু চোখের প্রেসারটি স্বাভাবিক থাকলেও কিন্তু তাদের চোখের গ্লোকোমা রোগ হতে পারে। সেক্ষেত্রে আমরা বায়োমেকানিক্যালি কারেক্টেড ইন্ট্রাঅকুলার প্রেসার অর্থাৎ চোখের কর্নিয়ার যতটুকুই পুরুত্ব হোক না কেন সেটার সাথে চোখের চাপ কতটুকু আসলে আছে, এক্স্যাক্টলি কতটুকু আছে, সেটি কিন্তু এই প্রযুক্তির সাহায্যে আমরা নির্ধারণ করতে পারি। পরের ছবিতে আমরা যাব। তাছাড়া কালার ফান্ডাস ফটোগ্রাফির সাহায্যে আমি প্রথমে যে ছবিটা দেখিয়েছিলাম যে অপটিক নার্ভ ইমেজিং আমরা করতে পারি, সেখান থেকে আমরা দেখতে পাই যে এখানে যেমন অনেক বেশি কাপিং হয়ে গিয়েছে, এটিও আমরা দেখতে পাই। পরের ছবিতে যাব। হামফ্রে ভিজুয়াল ফিল্ড অ্যানালাইসিস, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা গ্লোকোমা রোগীর ডায়াগনোসিস বা শনাক্তকরণের জন্য।
আপনি দেখতে পাচ্ছেন যে উপরের অংশটি কিন্তু একেবারে কালো হয়ে গিয়েছে, অর্থাৎ দৃষ্টির পরিসীমা যে কালো অংশটি কিন্তু দৃষ্টির পরিসীমার নেই, এবং নিচের অংশটি দেখতে পাচ্ছেন যে একেবারে টানেল ভিশন হয়ে গিয়েছে, অর্থাৎ সাদা অংশটি দিয়ে কিন্তু রোগী আসলে দেখতে পাচ্ছেন, কিন্তু তার চারিপাশের যে কালো অংশটি সেটি কিন্তু তার ড্যামেজ হয়ে গিয়েছে। আপনারা এই যে গ্লুকোমা নীরব ঘাতক আমরা বলছি, এর চিকিৎসা কিভাবে করে থাকেন? এটি আসলে খুবই গুরুত্বপূর্ণ, কারণ যখনই একবার শনাক্তকরণ হয়ে যাচ্ছে যে ওনার গ্লুকোমা আছে, চিকিৎসাটি দ্রুত গতিতে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন। আমি একটু ছবি দিয়ে দেখিয়ে দিতে চাই। যে দেখতে পাচ্ছেন যে গ্লুকোমা মেডিকেশন, বাজারে অনেক রকমের গ্লুকোমার মেডিকেশন বা ড্রাগস পাওয়া যায়, যেটি আসলে ড্রপ আকারে কিন্তু আমরা রোগীদেরকে দিয়ে থাকি, এবং প্রাথমিক পর্যায়ে কিন্তু ড্রপ যদি একজন রোগী নিয়মিত ব্যবহার করেন এবং প্রতিদিন সঠিক সময় যদি উনি গ্লুকোমার ড্রপগুলি দেন, তাহলে কিন্তু উনি গ্লুকোমাজনিত অন্ধত্ব থেকে কিন্তু উনি একেবারেই রক্ষা পেতে পারেন। তাছাড়াও পরের ছবিতে আমরা যাব, এখানে দেখতে পাচ্ছেন যে কিছু গ্লুকোমার ফিক্সড ড্রাগ কম্বিনেশন থাকে, অর্থাৎ কয়েক রকমের ওষুধের সংমিশ্রণ করে একটি ওষুধ তৈরি করা হয়েছে, কারণ গ্লুকোমার রোগীদের কিন্তু কয়েক রকম ওষুধ দিতে হয়, তাদের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া যেন কম হয়, সেই জন্যই কিন্তু এই ধরনের ফিক্সড ড্রাগ কম্বিনেশন করা। পরের ছবিতে আমরা যাব, সবচেয়ে বেশি লেটেস্ট যে গ্লুকোমার মেডিকেশনটি, যেটিকে আমরা আসলে বলে থাকি নেটারসোডিন এবং ল্যাটানোপ্রস্টের যে কম্বিনেশন কিছু ড্রাগস আছে, সবচেয়ে বেশি লেটেস্ট হচ্ছে নেটারসোডিন। এই ধরনের ওষুধগুলো কিন্তু আমরা রোগীদের চোখে প্রদান করলে অনেক বেশি গ্লুকোমা নিয়ন্ত্রণে থাকে সবচেয়ে বেশি। পরের ছবিতে যাব। এছাড়া আমি একটু আগে যেটি বলছিলাম যে বন্ধকোণ বিশিষ্ট গ্লুকোমার ক্ষেত্রে এই ধরনের একটু ছোট্ট লেজার পেরিফেরাল আইড্রোটমি যদি আমরা করে দিই একটি লেজার মেশিনের সাহায্যে, ছোট্ট 5 মিনিট সময় লাগে, ছোট্ট একটি ফুটা করে দিলে কিন্তু গ্লুকোমা রোগ থেকে কিন্তু রোগী আর অন্ধত্ব বরণ করে না। পরের ছবিতে যাব আমরা। তাছাড়া লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি, অর্থাৎ আমরা যেটি একটু আগে বলছিলাম যে ওপেন অ্যাঙ্গেল গ্লুকোমার ক্ষেত্রে আমাদের চোখের অ্যাঙ্গেলটা খোলা থাকলেও চোখের ভেতরে যে ছাঁকনিটি রয়েছে সেটি কিন্তু বন্ধ হয়ে যায়, সেটিকে কিন্তু আমরা লেজার প্রযুক্তির সাহায্যে আবার খুলে দিতে পারি, সেটি আসলে লেজার ট্র্যাবিকুলোপ্লাস্টি। পরের ছবিতে আমরা যাব। তাছাড়া যদি সমস্ত ধরনের চিকিৎসা যদি কাজে না হয়, অর্থাৎ ড্রপ, লেজার, এতে যদি কাজ না হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা শৈল্য চিকিৎসাও গ্রহণ করতে পারি। সবচেয়ে গোল্ড স্ট্যান্ডার্ড যে প্রসিডিওর সেটি হচ্ছে ট্র্যাবিকুলেক্টমি সার্জারি, এবং সেটির সাহায্যে কিন্তু চোখের ভেতরে যে অভ্যন্তরীণ যে প্রেশারটা আছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি একটি সার্জারির সাহায্যে। পরের ছবিতে আমরা যাই। এছাড়াও গ্লুকোমা ড্রেনেজ ইমপ্লান্ট যদি আমরা লাগাই, অর্থাৎ একটি ভালভ যদি আমরা চোখের ভেতরে প্রতিস্থাপন করতে পারি, সেক্ষেত্রেও কিন্তু চোখের প্রেশার নিয়ন্ত্রণ করা সম্ভব। অর্থাৎ এই সকল ধরনের চিকিৎসাই কিন্তু অ্যাভেলেবল আছে। এই ধরনের চিকিৎসা যদি রোগীরা নিয়ে থাকেন তাহলে অবশ্যই অন্ধত্ব বরণ তারা করবেন না। দর্শকরা অনেক সময় কিন্তু চিকিৎসকের কাছে আসবার পর জিজ্ঞেস করে থাকে যে গ্লুকোমা হয়েছে, তাহলে কি আমি অন্ধ হয়ে যাব কিনা? একজন ব্যক্তি কি আসলে গ্লুকোমা হলেই অন্ধ হতে পারে কিনা? জি, এই প্রশ্নটি আসলে খুবই আমরা আমাদের চেম্বারে পাই রোগীদের কাছ থেকে। তবে আমি যেটুকু বলেছি প্রথমেই যে গ্লুকোমা কিন্তু অপটিক নার্ভের একটি অসুখ। এই নার্ভ যতটুকু ড্যামেজ হয়ে গিয়েছে সেইটুকু দৃষ্টিশক্তি কিন্তু আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু যতটুকু দৃষ্টিশক্তি আপনার রয়েছে সেইটুকু দৃষ্টিশক্তি নিয়ে কিন্তু আপনি আপনার বাকি জীবনটা অবশ্যই অতিবাহিত করতে পারবেন। কিন্তু আপনাকে প্রথমে প্রাথমিক পর্যায়ে কিন্তু একজন ডক্টরের কাছে এসে প্রথমেই কিছু প্রাথমিক পরীক্ষা নিরীক্ষা করলে কিন্তু যদি প্রাথমিক পর্যায়ে গ্লুকোমা শনাক্তকরণ হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দৃষ্টিশক্তি হারাবার কোনো কারণই থাকে না। আপনি বলছিলেন যে এই গ্লুকোমা সারা জীবনের রোগ, তাহলে একজন ব্যক্তি কিভাবে আসলে এই গ্লুকোমা রোগটিকে নিয়ে সারা জীবন বসবাস করবেন? জি অবশ্যই, গ্লুকোমার সাথে বসবাস এটি আসলে খুবই চমৎকার একটি প্রশ্ন। আমি এই জন্য বলবো, যেমন ডায়াবেটিস বা হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যাদের থাকে, এটি কিন্তু ক্রনিক ডিজিজ, এটি কখনো চলে যায় না, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হয়। গ্লুকোমাও ঠিক তেমনই, এটিকে নিয়ন্ত্রণে রাখতে হয় এবং প্রত্যেক 6 মাস 1 বছর পর পর আপনার চোখের ডাক্তারের কাছে যাওয়া, আপনার পরীক্ষা নিরীক্ষাগুলো করা, এবং সবচেয়ে বেশি জরুরি যে বিষয়টি সেটি হচ্ছে যে আপনাকে আপনার ডক্টর যে ড্রপটি দিয়েছে সেই ড্রপটি আপনি একদম নিয়ম মতো করে আপনি চোখে দিবেন। এবং যেটি বলা হয় যে আপনি সব ভুলে গেলেও এই ড্রপের কথা আপনি ভুলবেন না। আপনি বাইরে যাচ্ছেন, আপনার ড্রপটি অবশ্যই আপনি সাথে নিয়ে যাবেন। একটি ড্রপ শেষ হওয়ার আগেই আপনি আরেকটি ড্রপ ক্রয় করে রাখবেন। এবং আপনি এটিও বলা হয় যে আসলে ভাত খেতে ভুলে গেলেও কিন্তু গ্লুকোমার ড্রপ চোখে দেয়া ভুললে চলবে না। আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষ দিকে রয়েছি। গ্লুকোমা রোগী যারা রয়েছে তাদের জন্য আপনার আর কোনো উপদেশ রয়েছে কিনা? জি, রোগীদের উদ্দেশ্যে আমি আসলে বলতে চাই যে যাদের পরিবারে গ্লুকোমা রোগটি রয়েছে তারা কিন্তু অবশ্যই বয়স 35-এর পরে
প্রতি বছর অন্তত একবার করে চক্ষু বিশেষজ্ঞের কাছে যাবেন। আপনার চোখের চাপটি মাপার জন্য ডক্টরকে বলবেন, বা আপনি জিজ্ঞাসা করবেন যে ডক্টর আমার চোখের চাপটি কতটুকু আছে, আপনার অপটিক নার্ভটি কেমন আছে, এই বিষয়টি আপনি ডক্টরকে জিজ্ঞাসা করবেন এবং গ্লোকোমা নিয়ে আপনি সচেতন হবেন। তাহলে ইনশাআল্লাহ আমরা সবাই গ্লোকোমা মুক্ত পৃথিবী পাবো বলে আমি মনে করি। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা গ্লুকোমা নিয়ে সেটি দর্শকদের অনেক বেশি উপকারে আসবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকেও অনেক ধন্যবাদ। দর্শক, আজকের এই বিশদ এবং বিশেষ আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম দৃষ্টিঘাতক গ্লুকোমাকে প্রতিহত করতে হলে যে লক্ষণগুলো এতক্ষণ আমরা আলোচনা করলাম তার যে কোনো একটি দেখা দেবার সঙ্গে সঙ্গেই আমাদের একজন বিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসাটি নিতে হবে। সবার জন্য এই আহ্বান রেখে সকলের জন্য গ্লুকোমা মুক্ত সুস্থ সুন্দর স্বস্তিময় জীবনের প্রত্যাশায় আজ বিদায় নিচ্ছি। তবে যেতে যেতে পরামর্শ একটি, আপনার চোখ সুস্থ রাখুন, দৃষ্টি স্বচ্ছ রাখুন। আবারও সবার জন্য শুভকামনা।